আমি বলেছি 4 তারিখের পর ডিজে বাজবে। যে আমি যদি সত্যি কোনো ভুল বলে থাকি, আইন শৃঙ্খলা কার আন্ডারে? ইলেকশন কমিশনের আন্ডারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্ডারে তো ছিল না। তাহলে তখন আমার বিরুদ্ধে এফআইআর হলো না কেন? কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। আমি আলাদা করে সবার প্রশ্ন নিচ্ছি না, আমি একবারে বলে দিচ্ছি। আমি শুনেছি এখানে আসতে লেগে যাবে, সামনে মহিলারা আছে, খেলবে না। আপনারা জানেন গতকাল আমি ভবানী ভবনে সিআইডি অফিসে গেছিলাম। সেখানে আমাকে প্রায় 5.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে তদন্তকারী সংস্থার প্রতিনিধিরা, এবং আমি তাদের সাথে পূর্ণভাবে সহযোগিতা করেছি। আমার লিগ্যাল রাইট, আমি কোর্টে মুভ করব। কোর্ট আমাকে 6টার মধ্যে গতকাল ভবানী ভবনে সিআইডি হেডকোয়ার্টারে সশরীরে উপস্থিত থাকার জন্য নির্দেশ দিয়েছিলেন। আমি কমপ্লাই করে প্রায় 12-13 মিনিট আগে, 6টার আগেই কালকে ভবানী ভবনে গেছি, এবং 11:30টার কাছাকাছি ইন্টারোগেশন বা প্রশ্ন উত্তর পর্ব শেষ হয়। প্রায় 5.5 ঘন্টা ধরে চলে, এবং আমাকে আবার সেখানেই একটা নোটিশ দিয়ে আগামী 14 তারিখ অ্যাপিয়ার করার জন্য বলা হয়। আমি 14 তারিখ কলকাতায় আছি, আমি 14 তারিখ অ্যাপিয়ার করব আবার। আমি কোনোদিন কোনো তদন্ত এড়িয়ে যাইনি। আমাকে দিল্লিতেও তদন্তকারী সংস্থা যখন ডেকেছে আমি গেছি, কলকাতাতেও নিজাম প্যালেস হোক, এদিকে সিজিও হেডকোয়ার্টার হোক, ইডির কাছে হোক, আমি গেছি। আমি সবসময় তদন্তে সহযোগিতা করেছি, এবং আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের গোয়েন্দা সংস্থা সিআইডির সাথে যেটুকু সহযোগিতা করা উচিত আমি নিশ্চিতভাবে করছি। আজকে আমাদের দলনেত্রীর বাড়িতে কিছু বৈঠক ছিল পূর্ব নির্ধারিত, সেখানে একাধিক বিধায়ক থেকে সাংসদ ছিলেন, এবং আমাদের এই মিটিংগুলো চলাকালীন আমি খবর পাই খুব সম্ভবত 4:30-5:45 নাগাদ যে সিআইডির একটা টিম এসছে আবার কোনো একটা আলাদা মামলায় আমাকে নোটিশ দিতে। তো আমি আমার সেক্রেটারির মারফতে তাদেরকে অনুরোধ করি যে আমি এই মুহূর্তে আমার বাড়িতে সশরীরে উপস্থিত নেই বলে আপনারা চিঠিটা অন্য কাউকে দিয়ে দিন, সে রিসিভ করে আমার পক্ষ থেকে নিয়ে নেবে। এবং আমি অনুরোধ করি যে আপনারা যদি আমাকে দিতে চান তাহলে আপনাদের অপেক্ষা করতে হবে, তার কারণ আমি এই মুহূর্তে আসতে পারবো না মিটিং থেকে বেরিয়ে। আপনি আপনার মতো করে যখন ইচ্ছা বাড়িতে চলে আসবেন, নিয়ে বলবেন যে আপনাকে ছাড়া কাউকে আমরা দেবো না। আমি যদি বাড়িতে না থাকি তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে আমার ফেরার জন্য। এখন প্রায় 7:20 বাজে, আমি বাড়িতে ঢুকেছি, আপনাদের সাথে কথা বলছি 5-10 মিনিট হয়েছে। 6:15টার মধ্যে আমি বাড়িতে ঢুকেছি। আমি ঢুকে দেখছি সিআইডির প্রতিনিধিরা নেই, তারা ফিরে গেছে। তারা যদি পরবর্তীকালে আমাকে ফোন করে আসে, আমার সাথে যোগাযোগ করে আসে, এবং আমাকে বলে কোন সময় গেলে আমি বাড়িতে থাকবো, তখন নোটিশ দেবে, আমি নিশ্চিতভাবে জানাবো। আমি যখন বাড়িতে উপস্থিত নই সশরীরে, তখন যদি তারা আসে নোটিশ দিতে, এবং একদম স্পষ্টভাবে বলে যে আপনাকে ছাড়া কাউকে নোটিশ আমরা দেবো না, আপনার হয়ে কেউ যদি রিসিভ করতে চায় সেই সুযোগ পাবে না,
তাহলে আপনাকে আমার ফেরার জন্য অপেক্ষা করতে হবে। তো আমি আপনাদের মাধ্যমে আমি অনুরোধ করব যে যারা নোটিশ দিতে এসেছিল আপনারা যদি আসেন নিশ্চিতভাবে যোগাযোগ করে আসুন, আর না হলে অপেক্ষা করুন। আমি যখন ফিরবো আমি তখনই এই নোটিশটা আপনাদের তরফ থেকে আপনাদের কাছ থেকে নিতে পারবো। আপনারা যারা আমাকে প্রশ্ন করছেন আপনি তদন্ত এড়িয়ে যাচ্ছেন, আমি কোনো তদন্ত এড়িয়ে যাই, আমার লুকানোর কিচ্ছু নেই। আমি কেন্দ্র তদন্তকারী সংস্থার সম্মুখীন হয়েছি এখনো পর্যন্ত 8 থেকে 10 বার। যারা এতদিন ধরে তদন্ত চালাচ্ছে আমাকে যখনই ডেকেছে আমি গেছি। আমাকে সিআইডি সামান দিয়েছিল, প্রথম সামান 30 তারিখ বিকেলে আমার উপর আক্রমণ হয়, আপনারা দেখেছেন। 48 ঘন্টা আমি বাড়ি থেকে বেরোতে পারিনি। আমি সময় চেয়েছিলাম, আমাকে 8 তারিখ ডাকা হয়েছে। 8 তারিখ আমি ছিলাম না। আমি 6 তারিখ দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, ইন্ডিয়া জোটের মিটিং ছিল। 8 তারিখ তারা জানে যখন আমি দিল্লিতে, তখন 8 তারিখ বিকেলে নোটিশ দিয়ে বলা হচ্ছে 9 তারিখে আসো। 9 তারিখেও আমার বৈঠক ছিল। আমি গতকাল সঙ্গে সঙ্গে যখনই আমি কোর্টের নির্দেশ পেয়েছি আমি সঙ্গে সঙ্গে 6টার আগে গেছি, এবং তারা যে প্রশ্নগুলো করেছে আমি তো এখানে আলোচনা করতে পারি না, যদিও আমি দেখছি মিডিয়া অনেক কিছু বেরিয়েছে। আমায় কি প্রশ্ন করেছে, তদন্তকারী সংস্থার কাছে আর আমার সাথে কি আলোচনা হয়েছে, এটা মিডিয়ায় চলে আসছে। এবং আমি বাড়ি ফেরার আধ ঘন্টার মধ্যে আমাকে প্রথম প্রশ্ন কি করা হয়েছে, আমাকে দ্বিতীয় প্রশ্ন কি করা হয়েছে, আমাকে তৃতীয় প্রশ্ন কি করা হয়েছে, তার উত্তরে আমি কি বলেছি, সব আমি দেখছি মিডিয়ায় রিপোর্ট হয়ে গেছে। আমি এটা নিয়েও আগামী দিন হাইকোর্ট মুভ করব। আমি যখন তদন্তে কি আলোচনা হয়েছে কারোর সাথে আলোচনা করছি না, তার মানে আমি ধরে নিতে পারি তদন্তকারী সংস্থার কাছ থেকেই মিডিয়ায় এই খবরগুলো লিক হচ্ছে। যদি লিক হয়ে থাকে ইনভেস্টিগেশনের উদ্দেশ্য তো ঠিক নয়। সুতরাং আমি বারবার তদন্তকারী সংস্থা যেখানে আমাকে ডেকেছে আমি গেছি। আমি যদি কলকাতায় উপস্থিত না থাকি আমি তো যেতে পারি না। আমার সামর্থ্য অনুযায়ী যেখানে যখন প্রয়োজন হয়েছে যে মামলায় ডাকুক, আর এখন সরকার পাল্টেছে, এরা বিভিন্নভাবে মামলায় আমাকে ট্যাগ করবে। আমি শুনেছি যে মামলায় আজকে আমাকে নোটিশ দিতে এসছে, আমি বলেছি 4 তারিখের পর ডিজে বাজে। আমি প্রশ্ন করতে চাই যে আমি যদি সত্যি কোনো ভুল বলে থাকি, আমি এই স্টেটমেন্টগুলো কবে করেছি? নির্বাচন চলাকালীন। নির্বাচন যখন চলছে, ল অ্যান্ড অর্ডার, আইন শৃঙ্খলা কার আন্ডারে? ইলেকশন কমিশনের আন্ডারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্ডারে তো ছিল না। তাহলে তখন আমার বিরুদ্ধে এফআইআর হলো না কেন? ইলেকশন কমিশনের বিরুদ্ধে কমপ্লেন হলে ইলেকশন কমিশন আমার বিরুদ্ধে ব্যবস্থা নিল না কেন? তার কারণ আমি যদি ডিজে বাজানোর কথা বলে থাকি, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন তৃণমূলের লোকেদের উল্টো করে ঝুলিয়ে দিয়ে সোজা করে দেবো। প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। আপনি বলবেন জ্ঞানেশ কুমারকে যদি আমার এগেনস্টে অ্যাকশন নিতে হতো, তাহলে অমিত শাহর বিরুদ্ধেও অ্যাকশন নিতে হতো। অমিত শাহর বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার ক্ষমতা ইলেকশন কমিশনের নেই, তাই আমার বিরুদ্ধেও অ্যাকশন নিতে পারেনি। সরকার বদলেছে, এখন মামলা হয়েছে। তাহলে আমার বিরুদ্ধে যদি মামলা হয় আমি ডিজে বাজাবো বলে, তাহলে অমিত শাহর বিরুদ্ধে এফআইআর হবে না কেন? আমরা কোর্টে মুভ করব। তদন্তকারী সংস্থার কাছে রাজ্যের মুখ্যমন্ত্রী যদি এই কেস আমি বাংলা থেকে বহিরাগতদের আক্রমণ করেছি বলে আমার ভাষণে এই তদন্তভার সিআইডি কে দেওয়া হয়, তাহলে যে বহিরাগতরা এসে বাঙালিকে আক্রমণ করেছে সেই মামলার দায়ভার কেন সিআইডি বা সিবিআই কে দেওয়া হবে না? এই প্রশ্ন তো উঠবেই। এই প্রশ্ন তো এড়িয়ে যেতে পারে না। আপনারা এসব চাপের রাজনীতি, দল ভাঙানো আমরা অনেক দিন ধরে দেখছি। এসব করে কোনো লাভ নেই। 30 লক্ষ মানুষকে আপনারা ভোটার তালিকার বাইরে রেখে ভোট করেও তৃণমূল 41% ভোট পেয়েছে। 2,60,00,000 ভোট তৃণমূল কংগ্রেস পেয়েছে। তাদের প্রতিনিধিত্ব তৃণমূল কংগ্রেস করবে। এক চুল জায়গা তৃণমূল কংগ্রেস ছাড়বে না। যদি কেউ ভাবে যে চমকে সিআইডি দিয়ে, সিবিআই দিয়ে, দল ভেঙে, কুৎসা করে, গায়ের জোরে কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে, ফলস কেসে ইমপ্লিকেট করে, পার্টি অফিস দখল করে, বাড়ি ভেঙে, ঘর জ্বালিয়ে তৃণমূল কংগ্রেসকে দমিয়ে দেবো,
সিপিএম এর বিরুদ্ধে লড়াই করে 34 বছরের জগদ্দল পাথরকে সরিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসছে মানুষের আশীর্বাদ নিয়ে। 2011 সালের পরিবর্তন আর 2026-এর পরিবর্তনটা খালি একটু তুলনা করুন। মানুষের মধ্যে কোনো আবেগ নেই, স্বতঃস্ফূর্ততা নেই। 8টার পর রাস্তা শূন্য, ফাঁকা। বিজেপি বিজয় মিছিল বার করতে পারছে না। যারা বড় বড় ভাষণ দিচ্ছেন, আমি বলবো রাজনৈতিকভাবে মোকাবিলা করুন। মানুষ যদি আপনাদের জিতিয়ে থাকে, মানুষের জন্য কাজ করুন। মানুষ বুলডোজারের জন্য ভোট দেয়নি, মানুষ কর্মসংস্থানের জন্য ভোট দিয়েছে, শান্তি শৃঙ্খলা সম্প্রীতির জন্য ভোট দিয়েছে। মানুষ উন্নয়নের স্বার্থে ভোট করুন। উন্নয়ন, দিল্লির সাথে লড়াই করে টাকা আনুন। আপনারা ভোটের আগে বলেছিলেন অন্নপূর্ণা ভান্ডার, আর ভোটের পর মানুষ দেখছে বুলডোজার। এই দ্বিচারিতা তো চলতে পারে না। আমি মিডিয়ার বন্ধুদের বলবো, কোনো স্পেকুলেশন, কোনো আলোচনা না করে যদি কেউ ভুল তথ্য পরিবেশন করেন, আমরা কিন্তু বাধ্য হব হাইকোর্ট সুপ্রিম কোর্ট অব্দি যেতে পৌঁছাতে। আপনাদের দায়িত্ব, আপনারা সঠিক তথ্যটা মানুষের কাছে উপস্থাপিত করবেন, পরিবেশন করবেন। আপনারা রটনাকে ঘটনা বানিয়ে দেখাবেন। আমার সাথে তদন্তকারী সংস্থার কি কথা হলো, আমার সাথে অন্য কারোর কি কথা আপনি দেখিয়ে দিচ্ছেন। আমার সাথে রাহুল গান্ধীর মিটিং হয়েছে, তৃতীয় ব্যক্তি কেউ নেই। আমি আর রাহুল গান্ধী কি কথা হয়েছে আপনারা জেনে গেছেন। আমিও মিডিয়ার সাথে কথা বলিনি, রাহুল গান্ধীও। আপনারা জানছেন কোত্থেকে? আপনারা আপনাদের মতো স্পেকুলেট করে খবর যা পাচ্ছেন বলে দিচ্ছেন। যে শীর্ষ নেতারা আমার বিরুদ্ধে কথা বলছে, দলে আলোচনা করার জায়গা রয়েছে। এবং আপনি স্পেসিফিক্যালি বলতে পারেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অধিকার রয়েছে আমাকে নিয়ে কথা বলার। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অধিকার রয়েছে আমাকে নিয়ে 4টে কটু কথা বলার। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমাকে ছোট থেকে মানুষ করেছে, আমি বড় হতে দেখেছি। আমি এই কথাগুলো নিয়ে খারাপভাবে নিই না। ওনার একটা ঘটনা হয়তো খারাপ লাগতে পারে, উনি বলেছেন, কিন্তু আমি আমার কোনো ব্যক্তিগত ক্রোধ বা আমার কোনো ব্যক্তিগত ক্ষোভ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নেই। আমি তাকে আগেও সম্মান করতাম, আগামী দিনেও করব। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।